নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পরও যথাসময়ে নির্বাচন হবে কিনা সে নিয়ে শঙ্কা রয়ে গেছে। প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতে এখনও রয়েছে অনৈক্যের সুর। ঐক্যের সুর কবে এক তারে বাজবে নাকি বাজবে না, বাজলে সেটি কবে? নির্বাচনকে ঘিরে সংস্কার, বিচার ও মানুষের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন হবে, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ নাম দিয়েছি দোলাচল। অতিথি হয়ে এসছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আরও আছেন মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ও আমির, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জামায়াত ইসলামী। সঙ্গে আরও আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই আব্দুস সালাম আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের সময় ঘোষণা তো হয়েছেই, উপদেষ্টাদের পক্ষ থেকে প্রায়ই বলা হচ্ছে কোনোভাবেই টাইম নড়াচড়া হবে না, ফেব্রুয়ারিতে হবে। কিন্তু এর মধ্যে হঠাৎ আবার প্রধান উপদেষ্টা সিঙ্গাপুরে একটি সাক্ষাৎকারে বললেন যে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে। মানে এখানে সরকারও একটি দ্বিধায় আছে কিনা, আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা, আপনার মতামত জানবো। আপনাকে ধন্যবাদ। আমার দুই সহ-আলোচক ধন্যবাদ জানাই, আমার দীর্ঘদিনের আন্দোলনের সহকর্মী, জেল পার্টনার, তরুণ রাজনীতিবিদ, তাদের দুইজনকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন, দেখছেন, তাদেরকেও ধন্যবাদ। প্রধান উপদেষ্টা তো ক্লিয়ারলি, পরিষ্কারই বলে দিছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর মধ্যে অন্য কোনো কিছু নাই। এবং তার প্রেস যে সচিব, তিনি সেটাকে আরও ক্লিয়ারিফাই করে বলে দিছে। এখন এইটাকে নিয়ে আর আমার মনে হয় যে আর পানি ঘোলা করার চেষ্টা কারো করা উচিত না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যতই সময় যাচ্ছে ততই কিন্তু পরাজিত ফ্যাসিবাদ বিভিন্নভাবে ষড়যন্ত্র জাল বুনছে। এবং এটাও সত্য, যেহেতু সময় তারা অনেক পেয়েছে, প্রায় 1 বছর। এই 1 বছরের মধ্যে তাদের ভয়, ভীতি এটা কাটাইছে। পাশাপাশি তাদের হাতে অজস্র টাকা আছে, হাজার হাজার কোটি টাকা। আজকে আইসিটির একটা ছিলাম, আমি সেমিনারে ছিলাম, সেখানে শুনলাম কত হাজার কোটি টাকা খালি ওই জায়গা থেকেই তারা নিয়ে গেছে, একমাত্র জয়, পলক সহ কয়েকজন। তো এই যে তারা তো ষড়যন্ত্র একটা করবেই। এর মধ্যে দিয়ে যদি আবার আমরা যারা আন্দোলনের সাথী ছিলাম, এবং আমাদের তো এইখানে যেমন আমরা 3টা দল আছি, আমরা কিন্তু কেউ কারোর প্রতিপক্ষ না। এটা আমরা একই সাথে আন্দোলন করছি। আমাদের প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ, আমাদের প্রতিপক্ষ হলো ভারতীয় আধিপত্যবাদ। তো কাজেই সেইখানে আমাদের মধ্যে বিভিন্ন কথাবার্তা নিয়ে থাকতেই পারে যে আমরা এটা চাই বা এটা চাই না, এটা চাই। এটা তো যে পর্যন্ত নির্বাচন একদম ফাইনাল ডে পর্যন্ত কিছু কিছু তর্ক বিতর্ক তো থাকবেই। প্রধান উপদেষ্টার এই স্টেটমেন্টটাকে আপনি কি খুব প্লেন দেখছেন কিনা, নাকি? আমি তো প্লেনই দেখতেছি, আমি তো এটার মধ্যে কোনো কিছু দেখছি না। উনি তো আবার বললাম তো যে তারপরে তো ইসেরটা ওই তার প্রেসের যে দায়িত্বে আছে, সে তো এটাকে আরো ক্লিয়ারিফাই করছে, কোনো শক্তি নাই যে ফেব্রুয়ারি থেকে পিছাইতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা কোনোভাবে নড়চড় হওয়ার সুযোগ নেই। জি, সেটা এই কারণে বললাম যে আর এটা আর আরেকটা হলো যে কিছু কিছু তো বিষয় 100% একমত কখনো কেউ হয় না। আপনার পরিবারের মধ্যে আপনি সবাইকে 100% একমত হওয়াটা বড় কষ্ট, তাই না? কিছু কিছু ইস্যুতে তো হয়, এবং সেটা আমরাও হয়েছি। আমরাও তো আলাপ আলোচনার মধ্যে ম্যাক্সিমাম জায়গাতেই একমত হয়েছি। কিছু কিছু বিষয় থাকবে, এবং সেটা যতটুকু থাকবে সেটা ইলেকশন পরবর্তী পর্যায়ে তারপরে সেগুলো আবার তার যার যার এজেন্ডা নিয়ে আবার সবাই মাঠে থাকবে। কাজে এখন বিষয়টা হলো যে আমাদের সবচেয়ে বড় যেটা, যে নির্বাচিত পার্লামেন্ট একটা দরকার। কারণ পরাজিত ফ্যাসিবাদ এখনও সীমান্তের ওপারে বসে সে এখনও মাঝে মাঝে হুঙ্কার দেয় যে সে বৈধ প্রধানমন্ত্রী, যদিও সে ইলেকটেডই না, ইলেকশনই হয় নাই, কিন্তু সে দিচ্ছে। এবং আমরা জানি যে যেখানে আছে তারাও তাকে মদত দিচ্ছে। তো এই কারণে আমাদের এখন উচিত যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত পার্লামেন্ট আমরা পেতে পারি, সেটা এখন সেখানে জনগণের উপর ছেড়ে দিতে হবে। এটা তার এমন কিছু না যে ভোট তো দিবে জনগণ, জনগণ কাকে চুজ করবে সেটা তো জনগণ জানে। আমি আগের দিন পর্যন্ত অনেক কিছু নির্বাচনে যারা ক্যান্ডিডেট হয় তারা এখানে ভোটের দিন পর্যন্ত বলতে থাকে আমি বিপুল ভোটে জিততেছি, তারপর রেজাল্টটা যখন হয় তখন দেখা যায় হয়তো ওই তালিকায় নাম নাই। সেটা আমি আপনার কাছে আসবো মোহাম্মদ সেলিম উদ্দিন, আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদের যে
পূর্ণাঙ্গ খসড়া সেটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। বিচার ও সংস্কারই তো আসলে মূল কথা, এটি নিয়ে আসলে বেশি কথা হচ্ছে। কিন্তু আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে জুলাই সনদ চূড়ান্তে গণভোট চান আপনারা, বহু আগে থেকে চাইছেন, এটার ব্যাপারে হুঁশিয়ারিও দিচ্ছেন, কিন্তু এটি কি জনগণ চাচ্ছে কিনা, নাকি এটা শুধু আপনাদের চাওয়া? যে এখন টিভির দোলাচল অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক এবং দর্শক শ্রোতা যারা এখনও দেখছেন, পরেও দেখবেন দেশ বিদেশ থেকে, এবং আমার সম্মানিত দুইজন সহ-আলোচক, আসলে গণভোট আমরা কেন বলছি, আমাদের অতীত রেকর্ডটা হলো যে রাজনৈতিক দলগুলো অতীতেও এরকম বেশ চুক্তি স্বাক্ষর করেছে, 90-এর গণ-অভ্যুত্থানের পরে হয়েছে, কিন্তু এগুলো ক্ষমতায় যাওয়ার পরে কেন জানি আমাদের দেশের রাজনীতির একটা পুরাতন বদ চরিত্র বলতে হবে যে ক্ষমতায় যাওয়ার পর অনেক কিছু ভুলে যায় লোকেরা। তো সেজন্য এবারের এই বিষয়গুলো এতটাই সেন্সিটিভ যে এবার যাতে কেউ ভুলে না যান, বা এটা আসলে কেন আমরা একটা ভালো কাজ যেটা দেশের জন্য দরকার, জনগণের জন্য দরকার, নির্বাচনের জন্য দরকার, সেটা আমরা ফেলে রাখবো কেন? অতীতে এরকম নজির তো আছে যে বিভিন্ন অধ্যাদেশ জারি করে বিভিন্ন সরকার বিভিন্ন সংশোধনগুলো করেছেন। এগুলো তো প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় হয়েছে, এর আগেও পাকিস্তান আমলে হয়েছে, বাংলাদেশ আমলেও আরও বিভিন্ন নজির আছে। তো আমরা যদি এখন জুলাই সনদের যে বিষয়গুলো এখনই যদি সংবিধান অন্তর্ভুক্ত করি, তাতে কি অসুবিধা হবে? যদি সেটা আমরা অসুবিধা ফিল করি, তাহলে আমরা জনগণের কাছে যাই। আমরা তো সবাই জনগণের প্রতি আস্থা রাখি যে আমাদের জনগণই আমাদের চূড়ান্ত সিদ্ধান্তের মালিক। তো সেক্ষেত্রে আমরা যদি রাজনৈতিক দল একমত হয়ে যেতে পারি, তাহলে তো আর জনগণের কাছে যাওয়া লাগতেছে না। কোনো কারণে যদি ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে। আমার জানার বিষয় যে জনগণও এটা চাচ্ছে কিনা, মানে সেই সুরটা বা গণভোটের প্রসঙ্গ কি আসলে আসলে জনগণ চাচ্ছে, এই কারণে চাচ্ছে যে জনগণ রাজনৈতিক দলগুলোর উপরে অতীতের যে কালচার, জনগণ এই রাজনৈতিক দলগুলোর পুরোপুরি আস্থা স্থাপন করতে পারে না, আস্থা জ্ঞাপন করতে পারে না। সেক্ষেত্রে এই যে নির্বাচনকে কেন্দ্র করে যেসব সংস্কার এগুলো মানুষের কাছে এখনো বিশ্বাসযোগ্য হচ্ছে না। যে কী সংস্কার, মানুষ কিছুই এখনো জানতে পারতেছে না। সংস্কারের নামে এত দীর্ঘসূত্রিত হচ্ছে, এত মিটিং সিটিং ইটিং হচ্ছে, একটা রাত জেগে জেগে করা হচ্ছে, কিন্তু আলটিমেটটা জনগণের সামনে পরিষ্কার না যে কি হচ্ছে আসলে। তো সেই জন্যে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন যেটা জনগণের আস্থার প্রতীকে পরিণত হবে। জনগণের মধ্যে কিন্তু বিরাট ভয় আছে, কারণ আমরা যারা নির্বাচন করব, এটা দুঃখজনকভাবে হলো সত্য যে আমাদের এই রাজনৈতিক দলের কোনো অংশ, এটা ওভারঅল আমি বলবো না, কেউ যে ভাষায় কথাবার্তা বলতেছেন এগুলো জনগণকে কিন্তু উদ্বিগ্ন করছে। মানে এটি কি আপনি যদি বলেন যে আপনি হয়তো বিএনপিকে বলতে পারেন বা এনসিপিকে, কিন্তু জামাতের পক্ষ থেকেও তো এই ধরনের বিভেদ এই কথাগুলো তো না, জামাতের পক্ষ থেকে আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে টার্গেট করে একটা ইনস্ট্যান্ট যদি আপনি দেখাইতে পারেন, কিন্তু আমরা কেউ বললে তার জবাব হয়তো পজিটিভলি দিয়েছি, কিন্তু আমরা আগে বাড়িয়ে কোনো দলকে টার্গেট করে কোনো কথা বলেছি এটা আমরা বলি নাই। আমরা যা বলেছি যেগুলো দৃশ্যমান ঘটনা বলি, ধরেন আমরা যদি চাঁদাবাজির কথা বলি, এটা কি আমরা একা বলি? এটা তো এনসিপিও বলে, ইসলামী আন্দোলন বলে, ইভেন বিএনপিও বলে যে আমরা বহিষ্কার করেছি, আমরা এই করেছি। এটা তো সবাই বলে। তো এর অর্থ এটা হয় না যে আমরা কাউকে টার্গেট করে বলি। যেসব ঘটনা ঘটে সমাজে সেটা যদি আপনি অ্যাড্রেস না করেন, পলিটিক্যাল পার্টিগুলোর উপর মানুষের কিছু দাবি থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, যে এই জায়গায় এটা অন্যায় হয়েছে, এটা তারা প্রতিবাদ না করলে আপনাকে পলিটিক্যাল পার্টি হিসেবে তারা স্বীকার করবে না। সেই দায়বদ্ধতা থেকে আমাদের কিছু কথা বলতে হয়, সেটা আমরা কোনো পার্টিকে মিন করে বলি না। আপনার কাছে আসবো জয়নাল আবদিন শিশির, আপনার কাছে জানতে চাই একইভাবে যেমন জামাত গণভোটের ব্যাপারে খুব জোরালো ভূমিকায় আছে, আপনারা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, সেটিও কি আসলে জনগণ চাইছে কিনা, নাকি আসলে এটি আপনাদের চাওয়া? শুরুতে আপনাকে ধন্যবাদ এবং আমার দুজন সহ-আলোচক সেলিম ভাই এবং সালাম ভাই দুজনকে ধন্যবাদ, এখন টিভির সকল দর্শকদেরকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমরা যে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছি, আমরা এই একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য আমরা পুরাতন যে ফেসিবাদী কাঠামো এটাকে সমূলে মূলোৎপাটন করার জন্যই মূলত আমাদের এই রাজনৈতিক উদ্যোগ। আপনি দেখেন আমরা আমাদের যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সে কিন্তু 3 তারিখ শহীদ মিনারে একটা শব্দ বলেছে যে পুরাতন রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলতে হবে এবং ফেসিবাদী ব্যবস্থা বিলুপ করতে হবে। এখন ফেসিবাদী ব্যবস্থার বিলুপের যে
মূল যে উৎসটা বা সবচেয়ে যেটা হচ্ছে আপনাকে ফেসিবাদের দিকে আপনাকে কাঠামোগতভাবে ধাবিত করে, সেটা হচ্ছে এই ৭২-এর মুজিব ইন্দিরার চাপিয়ে দেওয়া সংবিধান। এই সংবিধান তো বাংলাদেশের গণমানুষের পক্ষে না, এটা মুজিব ইন্দিরার চাপিয়ে দেওয়া সংবিধান। তো আমরা শুরু থেকে বলেছি আমরা একটি নতুন সংবিধান চাই, যে সংবিধানে এদেশের মানুষকে আর কাঠামোগত ফেসিস্ট হতে হওয়ার সুযোগ দিবে না। দেখেন এই সংবিধানটা কিভাবে একটা মানুষকে ফেসিস্ট করে তোলে। এই সংবিধানের আলোকে কেউ যদি 1% ভোট নাও পায়, সাংবিধানিকভাবে সে থাকতে পারে, বৈধভাবে থাকতে পারে, যেটা ফেসিস্ট শেখ হাসিনা ছিলেন এবং খুব ভালোভাবে ছিলেন। উপজেলা চেয়ারম্যান বলেন মানে আপনার মেয়র বলেন, সবাই থাকতে পারে এই সংবিধানের অধীনে। তো আমরা দেখিয়ে দিয়েছি এই সংবিধানটাই মূলত হচ্ছে ফেসিবাদী সংবিধান এবং এটা ৭২-এর মুজিব ইন্দিরা চাপিয়ে দেওয়া সংবিধান। আমরা এই জন্য বলেছি আমাদের একটি নতুন সংবিধান দরকার। এই সংবিধানের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি গণপরিষদ নির্বাচন। অনেকেই আমাদের সম্বন্ধে একটা ভুল প্রচারণা চালায় যে আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই বা নির্বাচন চাই না। আমরা বহুবার বলেছি, দলের পক্ষ থেকে দলের আহ্বায়ক স্পষ্ট বলেছে যে নির্বাচনের তারিখ আগ পিছ নিয়ে আমাদের কোনো কথা নেই, বা আমরা নির্বাচন তারিখ যে এখন মানে আপনার যে ফেব্রুয়ারি দিয়েছে এত আমরা নাখুশ না। আমরা চাই একটা শুধু নতুন সংবিধানের অধীনে নির্বাচনটা হোক, এবং যদি এই গণপরিষদ নির্বাচনটা যদি আরো 2 মাস আগে করে ফেলতে পারে, ধরেন আমি আপনাকে স্পষ্ট করে দিই, এখানে আমাদের দুজন সহ আলোচক তো আছেন, তাদেরকে আমরা মানে অভয় দিতে পারি। এটা এনসিপি চাই যে যদি গণপরিষদ নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচনের 2 মাস আগে করে ফেলতে পারি, যেমন আমরা যদি এটা যদি নভেম্বরে করতে পারি, ডিসেম্বরে করতে পারি, তাহলে তো আমাদের জাতীয় সংসদ নির্বাচনটা ফেব্রুয়ারিতে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে আমরা এই পুরাতন সংবিধানে, মুজিববাদী সংবিধানে আমরা এই নির্বাচনে যাব না, এবং আমরা আমাদের রক্ত দিয়েছি, এই রক্ত দিয়ে আমরা এই সংবিধান। আপনারা যে হুঁশিয়ারি দিচ্ছেন যে এই নির্বাচন ছাড়া জুলাই সনদে আপনারা স্বাক্ষর করবেন না, মানে সেটি তো আসলে একেবারে পুরো বিপরীতমুখী বিষয় হলো, তখন আসলে কি ঘটবে? এটা একটা ক্রনোলজি আছে। আপনি দেখেন, আমরা বলেছি যত এই যে নতুন যে একটি গণপরিষদ নির্বাচন হবে, আমরা বলেছি এই নির্বাচনটি জুলাই সনদের ভিত্তিতে হোক, এবং জুলাই সনদটা নতুন সংবিধান আসার আগ পর্যন্ত এই সংবিধানের নতুন এই সনদের আগে জুলাই সনদের ভিত্তিতে একটি গণপরিষদ নির্বাচন হতে পারে এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, এবং এই সনদকে প্রাধান্য দিতে হবে এই যে পুরাতন যে মুজিববাদী সংবিধানের উপরে, এবং ততটুকু প্রাধান্য দিতে হবে যেটা জুলাই সনদের সাথে বিপরীত করবে, যতটুকু ওইটুকু এই সনদ মানবে না, বরং যেগুলো ওই সনদকে মানে ধারণ করবে বা সনদের সাথে বৈপরীত্য না, ওইটুকু আমরা রাখতে পারি। যাতে আমাদের এখানে আপনার সুপ্রিম কোর্ট রয়েছে, আবার আমাদের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো যাতে শূন্যতা না তৈরি হয়, সেজন্য আমরা সংবিধানের কিছু জায়গাটা পুরাতনটা রাখতে পারি। কিন্তু এই সংবিধানটা রাখা যাবে না। জাস্ট গণপরিষদ নির্বাচন হলে আমরা নতুন একটা সংবিধান পাবো, ওই সংবিধানের আলোকে আমরা জাতীয় সংসদ নির্বাচন করতে পারবো। আমরা আরও বলেছি যে জিনিসটা যেটা যদি ধরেন আপনার যদি সরকার যদি মনে করে যে তার হাতে 2টা ইলেকশন করার সুযোগ নাই, যে এখন সেই গণপরিষদ নির্বাচনটা আগে করে এরপরে ফেব্রুয়ারিতে সে জাতীয় সংসদ নির্বাচন করতে পারবো না, আমরা তাও বলেছি যে 2টা নির্বাচন একসাথে করা হোক, আইনসভা এবং গণপরিষদ একসাথে হোক, তাতেও আমাদের আপত্তি নাই। আমাদের ব্যাপারে যে জিনিসটা প্রপাগান্ডা চালানো হয় যে আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছি, নির্বাচন চাই না, আমরা এটা একদম স্পষ্ট করতে চাই, আমরা একটা নতুন সংবিধানের ছাড়া আমরা বাংলাদেশে এই শহীদের রক্তের মূল্য দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমি আপনার কথা ধরেই আব্দুল সালাম আপনার কাছে জানতে চাইবো, এই যে নির্বাচন মানে জুলাই সনদে স্বাক্ষর না করা বা মানে এই দাবি মেনে নেয়ার ব্যাপারে এনসিপি যেমন তাদের একাট্রা বা জোরালো ভূমিকা পালন করছে গণভোটের ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ে, কিন্তু জামাত ওই একই জায়গাতে আছে। মানে এটি যদি ওই জায়গাতে থাকে, সমস্যার সমাধান যদি না হয়, তাহলে নির্বাচন কি ওই জায়গায় থাকছে? ঘটনাটি কি ঘটবে? আপনার পুরনো প্রশ্ন আসতে চাই। জি প্লিজ। আপনি বলছেন না যে জনগণ চাই কিনা, এখন তো ওইটা বলতে হবে যে জনগণ আজকে কি জামাত যেটা বলতেছে এটাই জনগণ চায়, এটা কিভাবে প্রমাণ হবে? বা আজকে এনসিপি যেটা চায় এটাই জনগণ চাচ্ছে, কিভাবে প্রমাণিত হবে? জি, তাই না? ইভেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হওয়ার পর এবং এই পর্যন্ত যতগুলো ফেয়ার নির্বাচন হয়েছে সব জায়গায় বিএনপির যে অবস্থান সে অনুযায়ী বিএনপি তো অনেক কিছুই দাবি করতে পারে, বিএনপি তো সেটা বলছে না। কাজেই বিষয়টা হলো যে এখন এইখানে যে প্রশ্নটা আসতেছে, প্রথমেই সেলিম সাহেব যেটা বললো যে জনগণের মধ্যে হতাশা, জনগণের মধ্যে হতাশা ছিল ইউনূস সাহেব লন্ডন যাওয়ার আগে। সেই সময় সবাই একটা দ্বিধাগ্রস্ত ছিল, আসলে কি
সেনাবাহিনী চলে আসতেছে কিনা, নির্বাচন হবে কিনা, এই হবে কিনা। কিন্তু যখন ইউনূস সাহেব লন্ডনে গেলেন এবং তারেক সাহেবের সাথে সেখানে বৈঠক হলেন, তখন ওই বৈঠকে যুক্তভাবে তারা একটা বিবৃতি দিলেন। এরপরে সারা দেশ কিন্তু সেটাকে ওয়েলকাম করছে এবং তারপরে শান্তি হয়েছে। কাজে এখনও জনগণের মধ্যে সেই বিভ্রান্তি নাই। জনগণ 17 বছর ভোট দিতে পারে নাই এবং এত আনন্দ উৎসবের মধ্যে ভোট হবে। কেউ যদি ভোট বিরতও থাকতে চায় তাহলে দেখবেন ওই যে একসময় মাওলানা ভাসানী যেরকম রাজনীতি থেকে হারিয়ে গেছিল, অনেকেই সেই পর্যায়ে চলে যাবে। জনগণ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আরেকটা হলো ও যেটা বললো যে ফ্যাসিবাদ, আমি যদি প্রশ্ন করতে চাই যে শেখ হাসিনাকে ফ্যাসিবাদ কে বানাইছে? যারা ফ্যাসিবাদ বানাইছে তাদের মধ্যে তো কোনো সংস্কার হচ্ছে না। ফ্যাসিবাদ কি পলিটিশিয়ানরা বানাইছে? পলিটিশিয়ানরা বানায় নাই। তারপরে শেখ হাসিনা কি সংবিধান মানছে? সংবিধান যদি মানতো, যেটাই ছিল সংবিধান, সেই সংবিধানও যদি মানতো তাহলে তার ফ্যাসিবাদ হওয়ার সুযোগ ছিল না। আমরা তো বারবার বলছি যে আপনি ভোটের বা গণতন্ত্রের এটা বন্ধ করেন না। গণতন্ত্রটা শুধু বিএনপির জন্য না, গণতন্ত্রটা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের জন্যই না। কিন্তু এই যে একজন আস্থাহীনতা, যে আপনার আইনগত ভিত্তি বা নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে, মানে দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বা অনেকে বলছে যে এটি হয়তো বাস্তবায়ন নাও বিএনপি করতে না না পারে। এই অবস্থাটা কেন? না, এই অবস্থাটা কারা বলে? যারা বিএনপি আর আওয়ামী লীগকে মিলাইতে চায়। আওয়ামী লীগের ইতিহাসই হলো আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক কোনোদিনই ছিল না। 72 থেকে আমরা তো দেশ স্বাধীন করছি, দেশ স্বাধীন করার পরে 72 থেকে 75 তো এই আওয়ামী লীগকে আমরা ফেস করছি। কিন্তু আপনাদের তো মানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তো গণভোটের একটি মানে ইতিহাস আছে। এই সময় এসে না আপনারা কেন পছন্দ? না, ওই সময় কোনো সংবিধান ছিল না, সংবিধান সাসপেন্ডেড ছিল। আচ্ছা, এখন সংবিধান সাসপেন্ডেড না, আপনাকে মনে রাখতে হবে। সেই সময় খন্দকার মোস্তাক মার্শাল ল দিয়ে, আওয়ামী লীগের থেকেই মার্শাল ল দিয়ে তারপরে জিয়াউর রহমান সাহেব আসলো। তাই কাজে সেই সময় সংবিধান সাসপেন্ডেড ছিল, সংবিধান ছিল না। আর এখন তো সংবিধান আছে। কাজে আপনি একটা গণপরিষদ নির্বাচন কখন, যেখানে কোনো একটা নতুন রাষ্ট্র হয়েছে বা যেখানে কোনো সংবিধান নাই সেখানে সেটা হইতে পারে। আর হানার ভোটের ব্যাপারে তো আমরা এটা বাতিল করছে কে? শেখ হাসিনা বাতিল করছে, এটা তো আমরা বাতিল করি নাই। সেটা তো সংবিধানে আসতেই পারে। কথাটা হলো, আমি যেটা আবার বলবো যে আজকের এই জটিলতাগুলো সৃষ্টি করে কোনোভাবেই আবার ওই ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ করে দেওয়াটা কোনোভাবেই ঠিক হবে না। আমি ছোট্ট একটু বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। মোহাম্মদ সেলিম উদ্দিন, আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদ নিয়ে তো আসলে অনেক আলোচনা হচ্ছে। আজকে যেটি বলা হয়েছে খসড়ায়, জুলাই সনদের প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগত হিসেবে বলবৎ হবে। এটি নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, চূড়ান্ত মীমাংসা আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে। এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। তার আগে আমি একটু সালাম সাহেবের একটু কথার জবাব দিতে চাই। যেটা বললেন, আমরা যেটা রাজনৈতিক দলগুলো করি আর এবং সকল বক্তারাই করে, আমরা আমাদের নিজস্ব কথাটাকেই জনগণের উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করি। জি, সবাই। কোন জনগণ কার পক্ষে? বিএনপির অ্যাঙ্গেল থেকে বলতেছে জনগণ এটা চায়। যেমন বলতেছেন লন্ডন যাওয়ার পরে জনগণ শান্ত হয়ে গেছে। এ কোন জনগণ? হতে পারে এটা বিএনপির জনগণ, অন্য জনগণ নাও হইতে পারে। এইটা বুঝবার জন্য তো পথ একটাই। যদি আমাদের মধ্যে ব্যাপক কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন হয়, তাহলে আমাদের উচিত হলো জনগণের কাছে যাওয়া, এই মুহূর্তে জনগণ কি চায়। এটা আপনারা গণভোটের মাধ্যমে যেতে চান, তাই? যেতে চাই, হ্যাঁ, নাম্বার 1। 2 নম্বর, এটা যদি করা না যায়, আমরা যদি গণভোটে যেতে না চাই, তাহলে আমাদের উচিত হলো রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার পরিচয় দেওয়া এবং ভোট হইতে হবে। ভোট হলো, নির্বাচন হলো গণতন্ত্রের প্রাণ এবং জনগণের কণ্ঠ প্রকাশিত হয় ভোটের মাধ্যমে। একমাত্র বৈধ মাধ্যম হলো ভোট। সেটা তো সর্বাধিক নিরপেক্ষ হইতে হবে এবং আস্থার জায়গায় মানুষ যেন এটা যেন আস্থার প্রতীকে পরিণত হয়, সেই জায়গায় তো সবাইকে কাজ করতে হবে। এখন যদি আমরা কোনো একটা দল মনে করি যে আমি যেহেতু ক্ষমতায় যাচ্ছি, সুতরাং আর এত সবাইকে এত গুরুত্ব দেওয়ার দরকার নাই, এরকম মনে করে, যদি মনে করলে তো কোনো দোষ নাই, যে কেউ মনে করতে হবে। উনি বলছেন যে ভোটের দিনও মানুষ বলে যে আমি পাস করতেছি, পরে দেখা গেলো তার কোনো খবরই নাই। এটা যে কেউ করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আসলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, লেভেল প্লেইং ফিল্ডের জন্য এবং নির্বাচনী যেসব সংস্কারগুলো করা দরকার,
সেগুলো করার ক্ষেত্রে আমরা যারা মানে অন্যতম বড় দল যেগুলো আছি আমরা যে কয়েকটা, তারা তো বসে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। তো এখন এটা তো আসছে না, আর না। কতদিন বা চলবে? না, অনেকগুলো, যেমন 19টা পয়েন্টে হয়েছে Note of dissent। একটা, কেন্দ্রের মধ্যে 10টাই নোট অফ ডিসেন্ট আছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে বড় রাজনৈতিক দল যেগুলো আছে তারা যদি প্রজ্ঞার পরিচয় দিয়ে, দূরদর্শিতার পরিচয় দিয়ে জনগণের আমাদের কাজের উপর যাতে পূর্ণ আস্থা তৈরি হয়, সেইভাবে যদি আমরা কাজ করি, দ্রুত নির্বাচন তো চাচ্ছেন, ভালো, এটা যে কেউ চাইতে পারেন, বিএনপি চাচ্ছে, আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচন সবার আগে আমরা বলছি, নির্বাচনের টাইম নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু নির্বাচনের মানে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, এই ক্ষেত্রে অনেকের দ্বিমত আছে। আচ্ছা, এই জায়গাটাকে দ্রুত যদি আমরা সমাধান না করি, জুলাই সনদের খসড়ায় আসলে যেটি বলা হচ্ছে এটি কি আপনারা জুলাই সনদের খসড়া যেটা আপনি বলছেন, এটা আমি এখনো দেখি নাই, আমাদের পার্টি অফিসে তো গিয়েছে। যদি এটা থাকে যে নির্বাচনের পূর্বেই এটা আইনি ভিত্তি দেওয়া হবে এবং এর ভিত্তিতে যদি নির্বাচন সেটি হয়, কিন্তু পরিষ্কারভাবে বলা হয়নি। সেটাই পরিষ্কার করতে হবে। ওনারা যে কখন হবে, কিভাবে জুলাই হবে, ঘোষণা সেটি যেটা ইউনুস সাহেব দিলেন, এটা এক ধরনের জাতির সামনে তিনি আই ওয়াশ করলেন, আর একটা জাস্ট মোলা জুলাই দিলেন একটা কথা। একটার জন্য কি 1 বছর লাগে এই কথাটা পাঠ করার জন্য? এটা জুলাইকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, শহীদদের অবদানকে মূল্যায়ন করা হয়নি, খুবই সাদামাটাভাবে এটাকে পেশ করা হয়েছে। ঠিক একইভাবে যদি জুলাই সনদের ক্ষেত্রে করা হয়, তাহলে তো এটা হবে না। এই জন্য আমরা মনে করি, আমরা দেখব নতুন কি আসছে, এটাকে কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে কোনো সলিউশন হবে না। নির্বাচন যদি করতে হয় তাইলে অ্যাটলিস্ট মেজর পার্টি যেগুলো প্রতিদ্বন্দ্বী পার্টি, তাদেরকে তো আস্থায় নিতে হবে। একটা দলকে যদি আস্থায়, মনে যায় যে কোনো এক দল, জামাত আস্থায় চলে গেলো, বিএনপি, এনসিপি অন্যরা আস্থায় নিল না, কিংবা বিএনপিকে আস্থায় নিয়ে নিল জামাত, এনসি, এভাবে কিন্তু হবে না। যেখানে মেজর স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে অবশ্যই আস্থায় নিতে হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ে নিতে হবে। সেই জন্য আমরা মনে করি এটা খুব দেরি করা হচ্ছে এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ভূমিকা আরও পজিটিভলি জনগণ আশা করে। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো করবে আমরা আশা করি, যদি এই গ্যারান্টি দেওয়া হয় যে এটা নির্বাচনের পূর্বেই আইনি ভিত্তি দেওয়া হবে এবং এর ভিত্তিতেই নির্বাচন হবে, দ্যাটস ওকে, আমাদের কোনো আপনার কথার সূত্র ধরে আমি জয়নাল আবেদীন শিশির আপনার কাছে জানতে চাই যে জুলাই ঘোষণাপত্র হলো, সনদের খসড়া আজকে প্রকাশ করা হলো, রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলো, কিন্তু আসলে যেভাবে চাইছেন আপনারা বা যেভাবে হলে মনে হচ্ছে যে হয়তো একটা সংস্কার পরিবর্তন হবে, সেভাবে আসলে হলো কিনা? আইনি ভিত্তিতে আসলে সবাই চেয়েছে, কিন্তু কখন করা হবে বাস্তবায়ন, সেটি নিয়ে তো আসলে পরিষ্কার কোনো কথা আসলে এখানে লেখা নেই। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি একদম স্পষ্ট বলতে চাই যে জুলাই যে ঘোষণা এবং যে জুলাই সনদ, এখন যে জিনিসটি বলা হচ্ছে, এটা নির্বাচিত সরকারের মানে এসে তারপরে ওটাকে আইনি ভিত্তি দেওয়া হবে তাদের সময় সুযোগ মনে করে, মানে তাদের যখন ইচ্ছা হবে তখন তারা যেটুকু প্রয়োজন হবে তারা ওইটুকু আইনি ভিত্তি দিবে। আমি মনে করি ডক্টর ইউনূস এর মধ্য দিয়ে উনি শহীদের রক্তের সাথে এটা এক ধরনের প্রতারণা করেছে, একদম স্পষ্ট প্রতারণা করেছে। এবং আমরা মনে করি এই ঘোষণাপত্র এবং এই যে সনদ যদি এভাবে হয়, সেটা জনগণের সাথে একটা ধাপ্পাবাজি হয়ে গেল এবং এই পবিত্র রক্তের বিনিময়ে অর্জিত সরকার এই ধাপ্পাবাজিটা তাদের মানে মানায় না, তাদের মর্যাদা এটাকে খুব হানি করে এবং দেশের মানুষকে অবমাননা করা হলো এর মধ্য দিয়ে। তাদেরকে তো আমরা শহীদের রক্তর বিনিময়ে এখানে বসিয়েছি, তারা যদি এখন এসে বলে যে আমরা পারবো না, অন্য কেউ এসে করে দিয়ে যাবে, তাহলে আপনারা এই সময়টুকু কিল করলেন কেন? এই যে যেটা সেলিম ভাই বললো, এটা তো অনেক বড় প্রশ্ন। তাহলে আপনারা কি করেছেন 1 বছর? আমরা তো আপনাদেরকে বসিয়েছি এখানে, আপনাদেরকে মূলত এই শহীদের রক্তের বিনিময়ে আপনারা এই বাংলাদেশকে ভালো একটি বাংলাদেশ উপহার দিবেন, যেখানে শহীদের মর্যাদা রক্ষা পাবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষা পাবে। আর যে জিনিসটি এখানে সালাম ভাই একটু আগে বলেছেন যে নতুন সংবিধান এগুলো জনগণ চায় কি না, বাংলাদেশের জনগণ নতুন সংবিধানে ঢুকে গিয়েছে অলরেডি। আপনি দেখেন, আপনি মানেন আর না মানেন, আমরা কিন্তু পুরাতন সংবিধান অনুযায়ী কিন্তু এই দেশে নাই। আপনি দেখেন, আমরা যখন 1 তারিখে মানে 3 তারিখে যখন এক দফা ঘোষণা দিই এই সংবিধান আমরা মানি না, এই সরকারের পতন চাই, এটা কিন্তু আমরা সাংবিধানিকভাবে চাই নাই। এই সংবিধানকে ভায়োলেশন করে, অমান্য করে এবং এই সংবিধানকে আমরা অমান্য করে রাজপথে নেমেছি এবং জীবন দিয়ে এই সরকার পতন করেছি। এই সংবিধান অনুযায়ী শেখ হাসিনাকে এভাবে পতন করানো বা তাড়িয়ে দেওয়া বা পালাতে বাধ্য করা, এটা আর্টিকেল 7 অনুযায়ী আমরা সংবিধান ভায়োলেশন করেছি। এর জন্য এই ফেসিস সংবিধানের লেখা আছে, এর জন্য আমাদের সর্বোচ্চ শাস্তি মানে আমাদের মৃত্যুদণ্ড পর্যন্ত এই সংবিধান অনুযায়ী দিতে পারে। সুতরাং এখন যারা জুলাই যোদ্ধা, এটা কোনো পলিটিক্যাল পার্টিকে বলতেছি না, যারা এই আন্দোলনে নেমেছে এবং
5 তারিখ বলেন 3 তারিখ বলেন এই বাংলাদেশের জনগণ যারা রাস্তায় নেমেছে শেখ হাসিনার পতনের জন্য প্রত্যেককে এই মুজিববাদী সংবিধান অনুযায়ী আর্টিকেল 7 অনুযায়ী ফাঁসিতে ঝুলানো সম্ভব। আমরা তো সেজন্য বলেছি এই সংবিধান তো আমরা ওই দিনে খতম করে দিয়েছি যেদিন শেখ হাসিনার পতন হয়েছে। সুতরাং আপনি যে এখন যে চলতেছেন এটা জোড়াতালা দিয়ে চলতেছেন, আপনি আসলে কিন্তু পুরাতন সংবিধান অনুযায়ী তো আপনি গভর্নমেন্টে ফর্ম করতে পারেন না। এটা কেন করলেন আপনি? আপনি তো নতুন সংবিধানে ঢুকিয়ে গেছেন। আর জনগণ তো এই সংবিধান চায় না এবং সংবিধান অমান্য করে প্রমাণ করে দিয়েছে যে তার একটা নতুন সংবিধান প্রয়োজন। না হলে তো সেই সংবিধান অনুযায়ী সরকারকে পতন করতো। সে তো ওই সংবিধান অনুযায়ী সরকারকে পতন করে নাই, সংবিধান ভায়োলেশন করে ছুঁড়ে ফেলে দিয়ে পতন করেছে, এটা তো স্পষ্ট। দ্বিতীয়ত হচ্ছে সালাম ভাই আরও কিছু কথা বললেন যে লন্ডন বৈঠকের পরে একদম ধোঁয়াশা কেটে গেছে, জনগণের মনে মানে আনন্দ উল্লাস বয়ে বেড়াচ্ছে, মানুষ খুব শান্তিপূর্ণভাবে ভোট দিবেন। মানে এজন্যই কি লন্ডনের আমি একটু বলতে চাই, আমরা অনেকে বলা হচ্ছে একটা দ্বিতীয় 111 আসবে। আমি মনে করি লন্ডন বৈঠকের পরে বাংলাদেশে কার্যত দ্বিতীয় 111 শুরু হয়ে গেছে। এটা একটা সাংগঠনিক বিএনপি সাংগঠনিকভাবে একটা কু করে ফেলেছে। এই প্রসঙ্গটা আপনারাই ঘুরে ফিরে তুলছেন। হ্যাঁ, আমরা তুলছি এবং আমরা বলছি কেন তুলছি আপনাকে বলি। আপনি দেখেন এখন জুলাই বিপ্লবীরা কোথাও গেলে, কোনো রেস্টুরেন্টে গেলে, কোথাও মানে ঘুরতে গেলে, এবং ইভেন তাদের ব্যক্তিগত লাইফের কোনো নিরাপত্তা নাই। সমস্ত জিনিস পুরাতন ইস্টাবলিশমেন্ট এবং পুরাতন যে ইস্টাবলিশমেন্ট যদি বলি মিডিয়া ইস্টাবলিশমেন্ট, আর্মি ইস্টাবলিশমেন্ট, ব্যবসা ইস্টাবলিশমেন্ট, পুরো সমস্ত মানে আপনার পুরাতন ইস্টাবলিশমেন্ট এই বিপ্লবীদেরকে নাজেহাল করছে, যেটা 111 সরকার এরকম করে নাই। এর মধ্যে তো বিএনপির লোকজনও তো আছে। আমি আপনাকে আরও বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কথাবার্তা এবং তার যে প্রেস সচিবের কথাবার্তা, এগুলো তো মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এবার আমরা এটা আরও 6 মাস আগ থেকে বলার চেষ্টা করছি, মানুষ বোঝে নাই। এইভাবে যদি উনি একটা নির্বাচন করেন যেখানে মিডিয়া ইস্টাবলিশমেন্ট রয়ে গেছেন, ব্যবসায়িক ইস্টাবলিশমেন্ট রয়ে গেছেন, কালচারাল ইস্টাবলিশমেন্ট রয়ে গেছেন যেটা ফেস হিস্ট্রি, এবং আর্মি ইস্টাবলিশমেন্ট রয়ে গেছেন, তাহলে তো এটা হবে ক্ষমতা হস্তান্তরের জন্য দ্বিতীয় একটা 111। এবং এটা হচ্ছে, এটা এখন কোনো নির্বাচনে হবে না। এবং বাংলাদেশের ইতিহাসে যদি এভাবে নির্বাচন হয় কোনো নতুন সংবিধানের বাইরে এবং এই ইস্টাবলিশমেন্টকে বহাল রেখে, তাহলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ নির্বাচনটা হবে আগামী নির্বাচন। এবং এই নির্বাচন বাংলাদেশের মানুষ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করতে পারবে। আব্দুল সালাম, আপনার কাছে একটু জানতে চাই এই বিষয়ে। এই 111 এর প্রশ্ন আসছে বা 111 তো সেই শেখ হাসিনাকে যখন 111 আইসা বসাই দিয়ে গেল, তারপর থেকে তো 111ই চলছে। 111-এর শিকার তো আমরা বিএনপি সবচেয়ে বেশি, বিএনপি সবচেয়ে বেশি 111-এর শিকার। কাজে বিএনপি গণতন্ত্রের জন্য রাজনীতি করে, বিএনপি ধাপ্পাবাজি রাজনীতি করে না, তাই না? আর একটা কথা হলো যে জামাত তো আমাদের ক্ষমতার পার্টনার ছিল, বিএনপির ক্ষমতার পার্টনার তো ছিল জামাত। তো সেই সময় কি মানে বিএনপির তার সাথে তার কোনো ছিল না? দেখা যায় এইগুলো বলার কোনো আসলে অন্তত জামাত এটা বলতে পারে না। আর একটা হলো যে কথাটা বললো যে সংবিধান তো শেখ হাসিনাই মানে, আমি যেটা বললাম ওই তো মানে নাই সংবিধান। সংবিধান না মানার কারণেই তো শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত। শেখ হাসিনার ফাঁসি তো না মানার কারণে হওয়া উচিত। আর আরেকটা যেটা বললো যে ও ফাঁসি, আরে শেখ হাসিনা যদি টিকে যাইতো তাহলে তো আমাদের সব ফাঁসি হতো। আমাদের সব মামলা যেগুলো হত্যা হয়েছে, মানে যারা শহীদ হয়েছে, যেগুলো হত্যা হয়েছে, সবগুলোর মামলায় আমরা আসামি। তা আমরা তো সব ফাঁসির আসামিতে ফাঁসি কাটছে। ক্ষোভ তো আসলে সবার দিকে আছে। তাইলে না, কথাটা এর জন্য, তার মানে এটা কি যে 17টা বছর ধরে তো আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আর আরেকটা হলো যে এখন আমরা কি চাই, যে একটা গণতান্ত্রিক দেশ চাই, যে গণতান্ত্রিক দেশ চাইলেই সেটা কোনো নির্বাচনই হবে না, কে বলে দিলে এটা হয়ে গেল। আমিও তো ওই কথাটা উল্টা বললাম, যেরকম মাওলানা ভাসানী সহ আর প্রগ্রেসিভ ওই সময় যারা ছিল দলগুলো, ভোটের বাক্সে লাথি মারো এই করে চলে গেছিল তারা, তাই না? তারপরে কিন্তু ভোটের বাক্স ঠিকই ছিল। জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়াতে যা যা বলা হয়েছে আপনি হয়তো পড়েছেন, অল্প সময় আগে হয়েছে, মানে সে বিষয়ে আমি সেটা পড়তে পারিনি। যেটা আমরা আমাদের যেটা বলছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এর আগেও বলছে এবং পরেও বলছে যে দেশের প্রয়োজনে আমরা অনেক ছাড় দিছি এবং দেশের প্রয়োজনে আমরা ছাড় দিতে পারি, কিন্তু দেশটা তো চলছে না। আজকে একটা বন্ধাত্মর মধ্যে আজকে এই সরকার চলে আসছে। আজকে যে ও বলতেছে, ও বলার আগে তার 2জন উপদেষ্টা তার রিজাইন করা উচিত ছিল। সেই কথাটা এখন যে কথাটা বললো, এটা বলার আগেই তারা 2জন রিজাইন করা উচিত ছিল।
তো এখন এই জন্য বললো যে দেশটা তো চলছে না, আজকে দেশের যে ক্ষতি হয়ে যাচ্ছে, আপনি কি আরো ক্ষতি হইতে দিতে চান? আজকে কি বলতে কি হচ্ছে আজকে একদিন পর পর সীমান্তে পুশিং হইতেছে, থামাইতে পারছে? থামাইতে তো পারে নাই, তাই না? থামাইতে পারছে না, প্লাস এই ব্যাপারে কোনো কিন্তু যদি গণভোটও আয়োজন করে, এটা কি অনেক সময় ক্ষেপণের ব্যাপার আপনি মনে করেন? না, গণভোটকে আপনাকে যদি পিপুল চায়, মনে করতেছেন আপনি যে জামাতকে পিপুল চাইতেছে, আজকে ওদেরকে পিপুল চাইতেছে, এই ম্যানিফেস্টোটা নিয়ে আপনি যান না কেন পাবলিকের কাছে? তাহলে পাবলিক আপনাকে ভোট দিবে। ভোট দিলে আপনি যেভাবে ইচ্ছা আপনার সংবিধান করে নেন, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা তো নাই। আপনি জনগণই তো আপনারা বলতেছেন, আমরা তিনজনই বলতেছি যে জনগণ চায়, তাহলে লেট আস গো, আমরা জনগণের কাছে যাই। আপনার ম্যানিফেস্টো নিয়ে আপনি যান, আমারটা নিয়ে আমি যাই, ওরটা নিয়েও যাক, তারপর দেখা যাক জনগণ কি চায়। কাজে জনগণের কথা বলে আমার কথাটা আমি চাপায় দেওয়ার চেষ্টা করব, আর আরেকটা ওই পরাজিত ফ্যাসিবাদের মতো কথা হবে। কারণ বিএনপি তো এমন একটা দল না যে হঠাৎ করে জন্ম হয়ে গেছে, তাই না? বিএনপির বাংলাদেশে ক্রাইসিসের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে। এবং বিএনপির জন্মের পর থেকেই প্রতিটা ক্রাইসিসেই ফেস করে আসছে। হ্যাঁ, সেই সময় আমাদের সাথে অন্যান্য দলও ছিল, কিন্তু এই বিএনপি যেটা বলতেছে যে এটার কোনো ভিত্তি নাই, মানে বিএনপির কথার কোনো ভিত্তি নাই। বিএনপি এত বছর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায়, আমরা বিরতির কথার ভিত্তি নাই। সালাম ভাই, দর্শক আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। মোহাম্মদ সেলিম উদ্দিন, আপনার কাছে জানতে চাই যে সংকট তো আসলে সমাধান হতেই হবে, আপনারা কি মনে করেন যে সংকট কিভাবে সমাধান হতে পারে? আচ্ছা, একটু আমি পিছন থেকে আসি। আমাদের সময় কিন্তু খুবই কম। সালাম ভাই একটা কথা বলছেন, যেটা অবশ্য আমাদের ওই আলোচক ভাই সেটা বলেছেন, লন্ডন সফরের মাধ্যমে কেউ বিএনপি মনে করতেছে যে দেশ শান্ত হয়ে গেছে, অন্তত ওই সিটি কর্পোরেশন কিছু সংকট তো ফ্রি করে দেওয়া হয়েছে, এটা সব ঠিক আছে, সমাধান হয়েছে। কিন্তু অনেকে মনে করেন, আজকে আমি একটা সেমিনারে ছিলাম, সেখানে আলোচকরা বলতেছিলেন যে লন্ডন সফরের মাধ্যমে অ্যাকচুয়ালি ইউনূস সরকারকে দুর্বল করে দেওয়া হয়েছে। আচ্ছা, কারণ সেদিন একটা মেডেল আনতে গিয়ে ওনাকে ডাস্টবিন বানানো হয়েছে, আর সেই ডাস্টবিনে ময়লা ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তাকে রক্ষা করার জন্য কিন্তু ওখানে আমরা দেখছি যে মানে ওনাদের সাথে তো বৈঠক টৈঠক হইল, ওনাদের দলীয় নেতা কর্মীরা কিন্তু ওনাকে রক্ষা করার জন্য আগে আসেন, ওখানে সাধারণ মানুষ আগে আসছে, এবং এরপর থেকে উনি দুর্বল হয়ে গেছেন। মানে ওনার মধ্যে যে একটা দেশ গঠন, দেশ নিয়ে যে স্বপ্ন, এগুলো যে কোনো কারণে হোক উনি এই লন্ডন সফরটা কেন হলো, একটা মেডেলের জন্য ইউনূস সাহেবকে কেন যেতে হলো, উনি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একজন ব্যক্তি, এবং সেখানকার প্রধানমন্ত্রী তার সাথে দেখা করলো না, এইসব ঘটনা কিন্তু বাংলাদেশকে এবং বাংলাদেশ প্রেজেন্ট ইন্টারিম গভর্নমেন্টকে কিন্তু সবল করে নেয়। আচ্ছা, ভোট হওয়া দরকার এভাবে কোনো কথা নাই, এবং ভোট ফেব্রুয়ারিতেই হওয়া দরকার, এটা পেছানোর কোনো কেউ মনে করে না, করা উচিত নয়। কিন্তু ভোটের পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে রাজনৈতিক দল যারা আমরা ভোট বেশি বলতেছি, তারা একইভাবে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি, আমরা কি বিচারের কথাটা সেভাবে জোরালোভাবে বলছি, আমরা কি পুরাতন ফেসিবাদের যে উচ্ছিষ্ট যারা এখনো প্রশাসনে রয়ে গেছে তাদেরকে মানে সরাবার জন্য এগুলো আমরা কাজ করছি কিনা, এই কথাগুলো কিন্তু জনগণ দেখতেছে সবারই। এই জন্য খালি ভোটের কথা বললে হবে না, ভোটের পরিবেশ নিশ্চিত করতে। এই যে দুই নেতা বক্তব্য দিল, একজন বলছে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানদারিকে দেখে নিব, এটা তো এটা মানে একেবারে পার্মানেন্ট, এবং এটা একটা মাচ পিপল স্লোগান, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে। আমি খালি আপনার কাছে 1 মিনিটে জানতে চাই যে সংকট সমাধানে আসলে আপনার কাছে শেষ করতে চাবো কি। তারপরে ওই যে বলল যে দাড়িপাল্লায় যারা ভোট দিবে এরা নিরাপদে যেতে পারবে না, এইসব কথা বললে কি ইঙ্গিতটা দেওয়া হচ্ছে? তার মানে আরো নির্বাচনটাকে মানে অস্থিতিশীল নির্বাচনটাকে, যাতে জনগণ নির্বাচনে যে ভোট কেন্দ্রে যাবে তাতে জনগণ ভোট কেন্দ্রে যাবে না, তাইলে একটা দুর্বল নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় আসুক একটা ভঙ্গুর অর্থনীতি সে মানে তাকে দেখতে হবে, এবং দেশে একটা সিভিল ওয়ার শুরু হয়ে যেতে পারে। এইবারের নির্বাচন যদি বাজে নির্বাচন হয়, এখন যে অবস্থা আছে তাতে ইতিহাসের সবচেয়ে বাজে ইলেকশন হবে। যদি সেই ইলেকশনের বাস্তবসম্মত এই সমাধান আমি বলতেছি, ইউনূস সরকার সাহেবকে কোনো দল মত কোনো পক্ষের দ্বারা প্রভাবিত না হয়,
তিনি জামাতের দ্বারাও প্রভাবিত হবেন না, এনসিপির দ্বারা হবেন না, বিএনপির দ্বারা হবেন না। তিনি দেখবেন দেশের জনগণের অভিপ্রায়, আপনাকে ধন্যবাদ। 18 কোটি মানুষের অভিপ্রায়ের আলোকে একটা সুষ্ঠু নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড। এখন থেকে নির্বাচন কমিশন তারা আরপি সংশোধন করুক, যে ব্যক্তির নির্বাচনের পরিবেশের বিরুদ্ধে কথা বলবে এখনই তাকে কট করা হবে, জয়নাল শিশির, এবং তাকে শাস্তির আওতায় আনা হবে। সংক্ষেপে জানতে চাই যে একটি গণমাধ্যমের খবরকে আপনারা ভিত্তিহীন বলছেন, যেমন নির্বাচনের সময় নিয়ে অনেক কথা বলার পরে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী অনেক জায়গাতে তাদের প্রার্থী দিয়েছেন, তারা ক্যাম্পেইন করছে। আপনারা বললেন যে কোনো ধরনের সমঝোতা বিএনপির সাথে হয়নি, এটি ভিত্তিহীন। আবার কোথাও কোথাও এমনও শোনা যাচ্ছে যে জামাতের সাথেও আপনাদের কোনো না কোনো জায়গাতে কোনো একটা সমঝোতা বা আসনের আলোচনা হচ্ছে। মানে এই গুঞ্জনটা কেন উঠলো? এটি কি ভিত্তিহীন না এর মধ্যে বাস্তবতা? আমরা মনে করি এগুলো হচ্ছে পুরাতন যে মিডিয়া এস্টাবলিশমেন্ট, মানে মিডিয়া লিগ যাদেরকে আমরা বলি, তাদের প্রপাগান্ডা। এগুলো হচ্ছে বিপ্লবীদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য। আপনি দেখেন, আমরা যেখানে বলছি নতুন একটি সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন চাচ্ছি, এবং আমরা এই জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করব, মিত্র সকল শক্তিকে আমরা আহ্বান করব, বিপ্লবীদের আহ্বান করব, এবং যদি কেউ আমাদের আহ্বানের কথা সাড়া না দেয়, আমরা রাজপথে মুভমেন্টে যাচ্ছি। এই সময়ে কিন্তু এই প্রপাগান্ডা চালানো হচ্ছে যে আমরা 30 আসনের সমঝোতা করছি, আমরা জামাতের সাথে জোট করছি। আরে আমরা তো চাচ্ছি একটি নতুন সংবিধানের নির্বাচন। আমরা তো এমপি হওয়ার খায় এসে আমরা এখন আসি নাই, আমাদের রাজনীতি করার এখনো অনেক বয়স রয়ে গিয়েছে। আমরা বাংলাদেশে রাজনীতি করার জন্য অনেক বেশি বয়স মানে সুযোগ পাবো, কিন্তু এখন তো আমাদের দরকার হচ্ছে আগে হচ্ছে রাষ্ট্র গঠনের জন্য কি দরকার? এই পুরাতন এস্টাবলিশমেন্টকে সরানোর জন্য আর রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনার নতুন একটি সংবিধান দরকার। আপনার কাছে মন্তব্য জানতে চাই যে জুলাই সনদের যে খসড়াটা দেওয়া হয়েছে, এই ব্যাপারে যতটুকু জেনেছেন আপনাদের মন্তব্য কি এই বিষয়ে? আমরা মনে করি এই জুলাই যে সনদ যেটি দেওয়া হয়েছে, এটার কোনো যদি এটা মানে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যদি এই সনদকে কার্যকর না করা হয়, এবং এই সনদ যদি একটি গণপরিষদ নির্বাচন না দিতে পারে, আমরা মনে করি এই সনদের কোনো কার্যকারিতা নাই। এটা একটা মানে আপনি বলতে পারবেন দন্তহীন মানে জিনিসটি এটা। বা আপনার আর যে জিনিসটা আমি এখানে একটু বলতে চাই যে সালাম ভাই যেটা বললেন যে মানে একটু বিএনপি বা অন্য কোনো দল নির্বাচন দিয়ে দিলে সরকার শক্তিশালী হয়ে যাবে, আমরা মনে করি না। জিয়াউর রহমান খুব শক্তিশালী সরকার ছিলেন। জিয়াউর রহমানকেও মানে নিজের মানে জীবন দিয়ে বিদায় নিতে হয়েছে এই শুধু পুরাতন এস্টাবলিশমেন্টের কারণে। তারপরে ওনাদের রাষ্ট্রপতি ছিলেন সাত্তার সাহেব, নির্বাচিত নেতা, কই থাকতে পারেন নাই তো, সরাই দিয়েছে পুরাতন এস্টাবলিশমেন্ট। 96 তো বিএনপি ফেল করেছেন, এবং 111-এর সময় বিএনপি থাকতে পারেন নাই শুধু এই এস্টাবলিশমেন্টের কারণে। এই জন্য আমরা বলছি যে এই রাষ্ট্রের মধ্যে যে ভারতপন্থী এবং আধিপত্যবাদী যে পুরাতন এস্টাবলিশমেন্ট, এটা মিডিয়া, ব্যবসা এবং আর্মিদের মধ্যে বিশেষ করে একটা অ্যালার্মিং বিষয় হচ্ছে রানিং আর্মি অফিসার এখন আওয়ামী লীগের নেতাদেরকে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। আব্দুল সালাম, আপনি কি এদেরকে মানে নতুন সংবিধান ছাড়া এগুলো কি মানে পরিচ্ছন্ন করতে পারবেন? 5 আগস্টের পরে অনেক আলোচনার পরে অনেক কিছু ওনারা আসলে ক্ষমতায় থাকতে পারবে বা অন্য কেউ থাকতে পারবে, অনেক কিছুতে ছাড় দিয়েছে আস্তে আস্তে আস্তে, কিন্তু জায়গাটা একেবারে আপনারা একেবারে পূর্বে যাচ্ছিলেন সেখানে নাই। এই যে গণভোট বা গণপরিষদ বা অন্যান্য যত কিছু এখনো বিবাদমান ইস্যু আছে, সেই জায়গা থেকে বড় দল হিসেবে আপনারা আরো কোনো ছাড় দেওয়ার পরিকল্পনা করতে? না, আরো কোনো ছাড়ের আর কোনো বিষয় নেই। আমরা যেটা বলছি যে এখন আমরা তো পরিষ্কার, দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছে যে দেশটা ভঙ্গুর অবস্থায় আছে। আজকে সব কিছু এমন কোনো জায়গা না যেটা শেষ হয়ে যায়নি। আমরা কিন্তু আগে বলছি 31 দফা আমরা আগে দিছি, এবং 31 দফা নিয়ে আমাদের সাথে জামাতের সাথে কথা আসার অপেক্ষাও তো অনেকে করছে। না, আমাকে বলতে দেয় যেটা আমরাই আগে দিছি, আমরাই রিপেয়ার চাই, আমরা এগুলো পরিবর্তন চাই। এবং এখন আমাদের নেতা তারেক রহমান বলতেছে যে এটা শুধুমাত্র একা বিএনপির পক্ষে সম্ভব না। এই জন্য জনগণ যদি এককভাবেও বিএনপিকে ভোট দেয়, তারপরও আমরা চাই যে আন্দোলনকারী সকল শক্তিকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করে এই প্রবলেমটাকে ফেস করব। তো কাজে আগে একটা ইলেক্টেড গভর্নমেন্টটা আনি, পার্লামেন্টটা আনি। হাসিনা যে কথাগুলো বলতেছে জাতীয় সরকারের ট্রেন তো অনেক আগে মিস হয়েছে, এটা তো অনেক আগের প্রস্তাব না মিস, ওটা মিসের কোনো কিছু নাই। এখন যেটা আছে নির্বাচন হইলে, এটা আমরা বলতেছি যে নির্বাচন হইলেও তো আমরা সেটা করতে পারি এবং করা দরকার। অর্থাৎ একমত না হলে দেশটাকে আপনি রিপেয়ার করতে পারবেন। একমত কিভাবে হবে? একমত হওয়ার পথ আপনি অনেক কোথায় একমত হয়েছি না, অনেকগুলোতে একমত হয়েছি, অনেকগুলোতে 10 বছরকে বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কেয়ারটেকারের সরকার অধীনে নির্বাচন হইতে হবে। আর আমি তো আগেই বলছি ভাই, সংবিধান ছাড়াও পৃথিবীতে দেশ চলে। আর শেখ হাসিনা সংবিধান মানে নাই বলে এটা হয়েছে, এরশাদ সংবিধান মানে নাই বলে ওইটা হয়েছে। যদি আপনি আইনের শাসনটা কায়েম করেন, আইনের শাসনটা খালি কায়েম করেন, তাহলেই ঠিক হবে। যে আপনি যেরকম শেখ হাসিনা আর্মিদেরকে দেখায় বলতো খবরদার তুমি যদি ক্ষমতা নিতে চাও খবর আছে,
এখন ওই ওই একই কারণে শেখ হাসিনা তুমিও সিভিল হিসাবে ক্ষমতা তুমি নিচ্ছ জোর করে, কাজে তোমারও খবর আছে, কাজে তার ফাঁসি হবে। আপনি এটা করেন তাহলে ভবিষ্যতে আর কেউ করবে না। তো এই জন্য বললাম যে আইনের শাসনটা হলো এখানে মূল। আজকে আইনের শাসনটা মূল। আমি সেটা করতে পারি তাহলেই আজকে, আর চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তো এখানে বলাই হয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন কিছু। কিন্তু সবচেয়ে বড় কথা যে আজকে আমাদের নৈতিক অধপতন, যেটা বোধহয় সেলিম বোধহয় আগে বলছে একটু, আমাদের হোল কান্ট্রি সব ব্যবস্থার যে আজকে যে ধ্বংস হয়ে গেছে, এটাকে রিপেয়ার করতে হলে আমাদের এক হয়ে একটা কালচারাল রেভলিউশন ছাড়া আমাদের নিজেরা যদি নিজেকে সংশোধন করতে না পারি, তাহলে আমি যতই আইন বানাই না কেন, আইন বিশাল মোটা বই তৈরি করতে পারি, কিন্তু আইন না যদি মানি আমি, তাহলে কিছুই হবে না, কিছুই হবে না। আজকে এই সরকার এত কথা বলে, দেবপ্রিয় ভট্টাচার্য তো তাকে দিয়েছিল একটা দায়িত্ব কমিশনের, সে অল্প সময় সে তার ইগুলো দিয়ে দিছে, কিন্তু এখন পর্যন্ত কি দেশবাসী জানতে পারছে যে সেটা কি? আপনাকে ধন্যবাদ। আমাদের সময় শেষ। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা শুরুতে যেটি বলেছিলাম যে এখনো ভিন্ন ভিন্ন মত, কিছু ভিন্ন চিন্তার ঐক্যের সুর এখনো এক তারে বাজছে না, সেটি আসলে যখনই বাজবে তখন হয়তো নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেটি নিয়ে এক ধরনের সংশয় এখনো আছে। আমরা চাইবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বারবার বলছেন যে বাংলাদেশের ইতিহাসে একটি অন্যরকম সুষ্ঠু নির্বাচন করবেন, সেটির অপেক্ষায় এবং প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।